Assalamu alaikum. Welcome back to Island PD once again. In class 8, we are going to read 5.3.1 from Writing Cohesively. আমরা অলরেডি 5.2.1 শেষ করে ফেলেছি এবং এর পরের যে অ্যাক্টিভিটিটি রয়েছে সেটি হচ্ছে 5.3.1। তো এটি একটি ইম্পর্ট্যান্ট লেসন হতে যাচ্ছে এবং এটা একটা বড় লেসন হবে। তো আমি আগেই বলি ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য। তো দীর্ঘ ভিডিও তোমরা ইচ্ছা করলে ভাগ করে দেখতে পারো। 5.3.1 একটি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টেরও একটা অংশ। তোমরা দেখতে পাচ্ছ শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক, এক্সপিরিয়েন্স 5, টাইটেল রাইটিং কোহেসিভলি, ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ, অ্যাক্টিভিটিস টু বি অবজার্ভড। এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যাক্টিভিটি 5.3.1 যেটা হচ্ছে একটা পেয়ার ওয়ার্ক। The teacher examines the learner scripts to see whether students identify cohesive devices in the text. এখানে শিক্ষকরা জাজ করবেন যে শিক্ষার্থীরা কি ঠিকমতো কোহেসিভ ডিভাইস যেগুলো রয়েছে সেগুলো টেক্সটে তারা আইডেন্টিফাই বা চিহ্নিত করতে পারে কিনা, এবং এর মাধ্যমে আমরা পারফরম্যান্স ইন্ডিকেটর 8.2.1 এটা আইডেন্টিফাই করা হবে তাই পারফরম্যান্সটা কেমন, যেখানে স্টুডেন্টস আউটলাইন ভেরিয়াস কোহেসিভ ডিভাইসেস ইন এ টেক্সট এই মর্মে এই ইন্ডিকেটরটা রয়েছে। এবং ট্রায়াঙ্গেল বা সর্বোচ্চ গ্রেড পেতে হলে স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে হবে অলমোস্ট অল দ্য কোহেসিভ ডিভাইসেস যা যা রয়েছে। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে অলসো, but, such as, similarly, although, however, firstly, etc. used in a text। যে এইগুলোর ব্যবহার সবগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে, তাহলেই শুধুমাত্র সর্বোচ্চ গ্রেডটি পাওয়া যেতে পারে। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নেই। নাও রিড এ নোট অন ওয়েজ টু মেক এ টেক্সট মোর এঙ্গেজিং অ্যান্ড ক্লিয়ারার টু দ্য রিডার্স। এখন কোনো টেক্সটকে পাঠকের সাথে আরো বেশি সম্পৃক্ত করার এবং অপেক্ষাকৃত স্পষ্ট করার পন্থা সংক্রান্ত নোটটি পড়ো। Later, identify the cohesive devices and their purposes in the following text. How schools educate students about mental health. এরপরে যেটা করতে হবে, হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ, যে টেক্সটটি রয়েছে এই টেক্সটে ব্যবহৃত কোহেসিভ ডিভাইসেস এবং সেগুলোর উদ্দেশ্য কি সেটা চিহ্নিত করতে হবে। তার মানে নিচে একটা হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ নামে একটা টেক্সট রয়েছে, আমরা একটু দেখে নেই নিচে আছে কিনা। এই তো এখানে রয়েছে হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ। তো এখানে যে টেক্সটটি রয়েছে এই টেক্সট থেকে আমাদের কোহেসিভ ডিভাইসগুলো চিহ্নিত করতে হবে। এই চিহ্নিত করার পর আমাদের যেটি করতে হবে, আমরা নিচে যে দেখতে পাচ্ছি একটা গ্রিড রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ কোহেসিভ ডিভাইসেস ইউজ ইন দ্য টেক্সট এবং পারপাস অফ দ্য ইউজ। এখানে পারপাস অফ দ্য ইউজ ব্যবহার করতে হবে, বর্ণনা করতে হবে এবং কি কি কোহেসিভ ডিভাইস এই টেক্সটটিতে ব্যবহৃত হয়েছে সেটি এখানে লিখতে হবে। একটি এখানে করে দেওয়া আছে, এই কারণে ওয়ান ইজ ডান ফর ইউ লেখা আছে। তো আমরা এই পুরোপুরি টেক্সটটা পড়ে এগুলা করার চেষ্টা করব, স্যাম্পল অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তার আগে আবারও স্মরণ করিয়ে দিতে চাই রাইটিং কোহিসিভলি 5.3.1 যার অর্থ হচ্ছে সমন্বয় রেখে লেখা বা সুসংহতভাবে লেখা 5.3.1। এর মাধ্যমে এই এক্সপেরিয়েন্সটি আমাদেরকে দুটি যোগ্যতা অর্জন করাতে শেখাবে, সেটি হচ্ছে কম্পিটেন্সি 2 এবং কম্পিটেন্সি 3। কম্পিটেন্সি 2 হচ্ছে অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড ইউজ কোহিসিভ ডিভাইসেস ইন ওরাল অর রিটেন টেক্সট, আর কম্পিটেন্সি 3 হচ্ছে অ্যাবিলিটি টু এক্সপ্লোর বেসিক ফিচার্স ইন ডিফারেন্ট জানরাস অফ টেক্সট। অর্থাৎ যোগ্যতা 2 এ মৌখিক বা লিখিত পাঠ্যে বা টেক্সটে সংযোজক ডিভাইসগুলো বা কোহিসিভ ডিভাইসগুলো শনাক্ত এবং ব্যবহার করার ক্ষমতা, এবং যোগ্যতা 3 এ টেক্সটের বিভিন্ন ঘরানার বা ধরনের মৌলিক বৈশিষ্ট্যগুলো অন্বেষণ বা খোঁজ করার ক্ষমতা। এই এক্সপেরিয়েন্সটির ফোকাস হচ্ছে দ্য ইউজ অফ কোহিসিভ ডিভাইসেস অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন প্যারাগ্রাফ অ্যান্ড এসে। অর্থাৎ কোহিসিভ ডিভাইসেসের ব্যবহার এবং অনুচ্ছেদ এবং প্রবন্ধের মধ্যে এর সম্পর্ক। টেক্সটে প্রথমেই বলা আছে ওয়েজ টু মেক এ টেক্সট ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল টু দ্য রিডার্স, পাঠকের কাছে পাঠকে সহজ এবং বোধগম্য করার উপায়। Effective communication mostly depends on the clarity of your expression. কার্যকর যোগাযোগ বেশিরভাগই আপনার অভিব্যক্তির স্বচ্ছতার উপর নির্ভর করে। One way to make your ideas clearer to the readers is to use cohesive devices in your writing.
পাঠকের কাছে আপনার ধারণাগুলিকে আরো পরিষ্কার করার একটি উপায় হলো আপনার লেখায় কোহেসিভ ডিভাইসেস ব্যবহার করা। Now let's explore what cohesive devices refer to and how they work in a text. এখন কোহেসিভ ডিভাইসেস গুলো বলতে কি বোঝায় এবং তারা একটি পাঠে কিভাবে কাজ করে তা খুঁজে বের করার চেষ্টা করি বা খুঁজে বের করি। তাহলে আমরা এ থেকে বুঝতে পারলাম যে কোহেসিভ ডিভাইস আসলে পড়া লেখা বা লেখা বা পড়ার উপর নির্ভর করে ব্যবহৃত হয়ে সেটি লেখাকে আরো পরিষ্কার করতে সহায়তা করে। তো প্রথমে আমরা জানবো কোহেসিভ ডিভাইস কি। কোহেসিভ ডিভাইসেস আর ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দ্যাট কানেক্ট আইডিয়াস অ্যামং ডিফারেন্ট পার্টস অফ এ টেক্সট। কোহেসিভ ডিভাইসেস হচ্ছে সেই সব ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো একটি টেক্সটের বিভিন্ন অংশের আইডিয়া গুলোকে যুক্ত করে। If you read any text carefully, you'll notice ideas are already there in the text. যদি তুমি কোনো টেক্সট সতর্কতার সাথে পড়ো তাহলে তুমি লক্ষ্য করবে টেক্সটের মধ্যে সেই আইডিয়াগুলো বিদ্যমান রয়েছে। বাট সামটাইমস দে রিমেন আইসোলেটেড, কিন্তু কখনো কখনো সেগুলো বিচ্ছিন্নভাবে থাকে। The cohesive devices connect those ideas with each other and help the readers understand what the writer is saying in the text. কোহেসিভ ডিভাইস সেই আইডিয়াগুলোকে সংযুক্ত করে এবং লেখক টেক্সটটিতে কি বলেছেন তা বুঝতে পাঠকদের সাহায্য করে। সো দ্য সোল পারপাস অফ ইউজিং কোহেসিভ ডিভাইসেস ইজ টু build an interrelationship among sentences or paragraphs and give a logical progression to the text. সুতরাং কোহেসিভ ডিভাইস ব্যবহারের একমাত্র উদ্দেশ্য সেন্টেন্স অথবা প্যারাগ্রাফগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তোলা এবং টেক্সটটিকে একটি যৌক্তিক অগ্রগতি দেওয়া। ফর এক্সাম্পল, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। উদাহরণস্বরূপ নিম্নলিখিত বাক্যটি পড়ুন। এখানে সেন্টেন্সে দেওয়া আছে, কবিতাস ফ্রেন্ড ইজ এ গ্রেট সুইমার অ্যান্ড শি কুড নট ক্রস দি স্মল ডিস্টেন্স ইয়েস্টারডে। কবিতার বন্ধু একজন দুর্দান্ত সাঁতারু এবং গতকাল সে এই ছোট দূরত্ব অতিক্রম করতে পারেনি। অ্যাজ এ রিডার, আরন্ট ইউ কনফিউজড? ডেফিনেটলি ইউ আর। একজন পাঠক হিসেবে আপনি কি বিভ্রান্ত নন? অবশ্যই আপনি বিভ্রান্ত। বিকজ দ্য ফার্স্ট ইনফরমেশন ইউ হ্যাভ গট ইজ কবিতাস ফ্রেন্ড ইজ এ গ্রেট সুইমার। কারণ আপনি যে প্রথম তথ্য পেয়েছেন তা হলো কবিতার বন্ধু একজন দুর্দান্ত সাঁতারু। The writer has used and to tell the second idea, so you are expecting a similar idea, like maybe she will easily cross a small distance. লেখক দ্বিতীয় ধারণাটি বলার জন্য এবং ব্যবহার করেছেন, and ব্যবহার করেছেন। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে and ব্যবহার করা হয়েছে। এই and ব্যবহার করে তিনি তাই একটি অনুরূপ ধারণা আশা করা একটা সম্ভাবনা আমরা দেখতে পাই। তার মানে এটা হইতে পারে হয়তো সে সহজে একটি ছোট দূরত্ব অতিক্রম করবে যেহেতু সে দুর্দান্ত সাঁতারু। বাট দ্য রাইটার হ্যাজ জাস্ট রিটেন দ্য অপোজিট, দ্যাট শি কুড নট ক্রস দিস স্মল ডিস্টেন্স ইয়েস্টারডে। কিন্তু লেখক ঠিক উল্টোটা লিখেছেন যে তিনি গতকাল এই ছোট দূরত্ব অতিক্রম করতে পারেননি। Here, the use of this cohesive device and makes you confused and eventually you have failed to understand the meaning of the text. এখানে এই কোহেসিভ ডিভাইস এবং এর ব্যবহার অর্থাৎ and এর ব্যবহার আপনাকে বিভ্রান্ত করে তোলে এবং অবশেষে আপনি পাঠ্যটির সঠিক অর্থ বুঝতে ব্যর্থ হয়েছেন। But by using the appropriate cohesive devices, you can connect the ideas and make the meaning clear to the readers, and the text can be rewritten in the following way. কিন্তু উপযুক্ত কোহেসিভ ডিভাইসেস ব্যবহার করে আমরা ধারণাগুলিকে সংযুক্ত করতে পারি এবং পাঠকদের কাছে অর্থটি স্পষ্ট করতে পারি। টেক্সটটি নিম্নলিখিত উপায়ে পুনরায় লেখা যেতে পারে। রিরিটেন মানে হচ্ছে পুনরায় লেখা। তো আমরা দেখি লেখাটা কি হতে পারে। Normally, my friend is a great swimmer, but yesterday she failed to cross this small distance. এখানে আমরা দেখতে পাচ্ছি নরমালির ব্যবহার এবং বাটের ব্যবহার। সো নরমালি মানে হচ্ছে সাধারণত আমার বন্ধু একজন দুর্দান্ত সাঁতারু, কিন্তু গতকাল সে এই ছোট দূরত্ব অতিক্রম করতে ব্যর্থ হয়েছে। Now, when you have used normally and but, it makes sense to the readers. এখন আপনি যখন নরমালি এবং বার ব্যবহার করেছেন এটি পাঠকদের বোধগম্য করে। So it is the appropriate use of cohesive devices that convey the correct meaning to the readers. সুতরাং এটি কোহেসিভ ডিভাইসেস এর
যথাযথ ব্যবহার যা পাঠকদের কাছে সঠিক অর্থ বহন করে। In English grammar, there are different kinds of cohesive devices. Here, three of them are written for you. ইংরেজি ব্যাকরণে বিভিন্ন ধরনের কোহিসিভ ডিভাইসেস রয়েছে, এখানে তাদের তিনটি আপনার জন্য লেখা হয়েছে। প্রথম যেটি লেখা হয়েছে ইউজিং প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন ব্যবহার করে আমরা কোহিসিভ ডিভাইসেস হিসেবে ব্যবহার করতে পারি। If you use pronouns to refer to the previously mentioned nouns, you can make a text sound better and easy to follow. প্রোনাউন সাধারণত আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করে থাকি। এখানে আপনি পূর্বে উল্লেখিত নাউন উল্লেখ করার জন্য প্রোনাউন ব্যবহার করেন, তাহলে আপনি একটি টেক্সটকে আরো ভালো শুনতে এবং বুঝতে সহজ করতে পারেন। ফর এক্সাম্পল, আই উড লাইক টু থ্যাংক মাই ফ্রেন্ডস, উইদাউট দ্যাম আই উডন্ট ডু ইট প্রপারলি। আমি আমার বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই, তাদের ছাড়া আমি এটি সঠিকভাবে করতাম না। Here, the pronoun they is used to refer to the previously mentioned noun, my friends, and it helps to make the text connected and easy for the readers. এখানে প্রোনাউন দে পূর্বে উল্লেখিত নাউন মাই ফ্রেন্ডসকে উল্লেখ করতে ব্যবহৃত হয় এবং এটি পাঠকদের জন্য টেক্সটকে সংযুক্ত এবং সহজ করে তুলতে সহায়তা করে। আমরা এখানে দেখতেই পাচ্ছি এখানে উইদাউট দেম দেওয়া আছে, যদিও বইয়ে দে লেখা আছে, মেবি এটা পরবর্তীতে কারেকশন করবে। আসলে দেম হচ্ছে দের অবজেক্টিভ রূপ। যাই হোক, এই দেমটা ব্যবহৃত হয়েছে মাই ফ্রেন্ডস এর বিপরীতে, তাই আমরা দেখতে পাচ্ছি এই দেম কথাটি আসলে পূর্ববর্তী নাউনকে উল্লেখ করে আইডিয়াকে কানেক্ট করছে এবং সহজ করে তুলতে সহায়তা করছে। এর পরের যে কোহেসিভ ডিভাইসের কথা বলা আছে সেটি হচ্ছে কনজাংশন, অর্থাৎ এখানে লেখা আছে বাই ইউজিং কনজাংশনস, অর্থাৎ কনজাংশন ব্যবহার করে। কনজাংশনস আর দ্য ওয়ার্ডস ইউজড টু কানেক্ট ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লজেস ইন এ টেক্সট। কনজাংশনস হলো সেই সব শব্দ যা একটি টেক্সটে শব্দ, শব্দগুচ্ছ এবং বাক্যাংশ সংযুক্ত করতে ব্যবহৃত হয়। In English grammar, the most used conjunctions are for, and, nor, but, or, yet, and so, যেটাকে আমরা সংক্ষেপে ফ্যান বয়েস নামে মনে রাখতে পারি। অর্থাৎ ইংরেজি ব্যাকরণের সর্বাধিক ব্যবহৃত কনজাংশন গুলোই হলো এগুলো। ফর এক্সাম্পল, ইফ ইউ রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, আই লাইক টু টক টু পিপল, আই লাইক টু নো অ্যাবাউট ডিফারেন্ট লাইফস্টাইলস, আই ডোন্ট লাইক টু ট্রাভেল। আমি মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, আমি বিভিন্ন জীবনধারা সম্পর্কে জানতে পছন্দ করি, আমি ভ্রমণ করতে পছন্দ করি না। Here the sentences are not connected, neither the ideas. এখানে বাক্যগুলি সংযুক্ত নয়, ধারণাগুলিও সংযুক্ত নয়। So they do not give a clear meaning to you. সুতরাং তারা আপনাকে একটি স্পষ্ট অর্থ দেয় না। But using appropriate conjunctions, you can connect the ideas and make them meaningful. কিন্তু উপযুক্ত কনজাংশন ব্যবহার করে আপনি ধারণাগুলিকে সংযুক্ত করতে পারেন এবং তাদেরকে অর্থবহ করতে পারেন। Let's use conjunction to connect the ideas and make the text meaningful. আসুন ধারণাগুলিকে সংযুক্ত করতে এবং টেক্সটটিকে অর্থবহ করতে conjunctions ব্যবহার করি। I like to talk to people and know about different lifestyles, but I don't like to travel. আমি মানুষের সাথে কথা বলতে এবং বিভিন্ন জীবনধারা সম্পর্কে জানতে পছন্দ করি, কিন্তু আমি ঘুরতে পছন্দ করি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে and ব্যবহৃত হয়েছে এবং but ব্যবহৃত হয়েছে। So by using appropriate conjunctions, you can connect the ideas to make the text meaningful. সুতরাং উপযুক্ত কনজাংশনস ব্যবহার করে আপনি টেক্সটটিকে অর্থবহ করতে ধারণাগুলিকে সংযুক্ত করতে পারেন। ৩ নাম্বার যে কোহেসিভ ডিভাইসের কথা বলা আছে বইয়ে সেটা হচ্ছে বাই ইউজিং কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ডস এবং ফ্রেজেস ব্যবহার করে। কানেক্টরস প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল টু মেক এ টেক্সট মিনিংফুল। একটি পাঠকে বা পাঠ্যকে অর্থপূর্ণ করতে কানেক্টরস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। There is a long list of connectors. কানেক্টরসের একটি দীর্ঘ তালিকাও রয়েছে। Here is a list of some of the important connectors and their functions and uses are given here for you. এখানে কিছু গুরুত্বপূর্ণ কানেক্টরসের একটি তালিকা এবং তাদের কাজ এবং ব্যবহার আপনার জন্য এখানে দেওয়া হলো। প্রথমেই কানেক্টরস দেওয়া আছে অলসো, ইন অ্যাডিশন, ফার্দারমোর, মোরওভার, অ্যাজ ওয়েল অ্যাজ, এটসেট্রা, এরকম আরো যেগুলো রয়েছে। এর পারপাস হচ্ছে বা উদ্দেশ্য হচ্ছে টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, তথ্যের আরেকটি অংশ যোগ করতে।
এখানে উদাহরণ হিসেবে আমরা টেক্সট দেখতে পাচ্ছি, মাই কাজিন শেফালি লাভস, ওবেইজ অ্যান্ড কেয়ারস অ্যাবাউট হার প্যারেন্টস, অলসো শি হেল্পস হার ফ্রেন্ডস ইন দেয়ার স্টাডিজ। আমার কাজিন শেফালি তার বাবা মাকে ভালোবাসে, মেনে চলে এবং যত্ন করে। এছাড়াও তিনি তার বন্ধুদের তাদের পড়াশোনায় সহায়তা করেন। এখানে এছাড়াও ব্যবহারের মাধ্যমে বা অলসো ব্যবহারের মাধ্যমে আমরা তথ্য যোগ করতে দেখছি। পরবর্তী কানেক্টরস যেটি রয়েছে সেটি হচ্ছে লাইকওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে এটসেট্রা, যেটা কম্পেয়ার বোঝাতে, এবং কন্ট্রাস্ট বোঝাতে, বৈসাদৃশ্য বোঝাতে সেটা কি বলা হচ্ছে, অলদো, হাউএভার, অন দ্য কন্ট্রারি এটসেট্রা, বা এরকম যেগুলো রয়েছে। এটার পারপাস হচ্ছে টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, তুলনা এবং বৈসাদৃশ্য করতে। তুলনা দুটো সিমিলার জিনিসের মধ্যে হয় এবং বৈসাদৃশ্য দুইটা ডিসিমিলার জিনিসের মধ্যে হয়। উদাহরণ হিসেবে দেওয়া আছে, মাই মাদার লাভস টি উইথ সুগার অলদো শি ইজ এ ডায়াবেটিক পেশেন্ট, লাইকওয়াইজ শি লাভস টু টেস্ট সুইটস। প্রথম সেন্টেন্সে আমরা একটা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি অলদো এর ব্যবহার, এবং পরের সেন্টেন্সে আমরা লাইকওয়াইজ দেখতে পাচ্ছি সিমিলার কোনো বিষয় বোঝাতে। এর অর্থ হচ্ছে, আমার মা চিনির সাথে চা খেতে পছন্দ করেন যদিও তিনি একজন ডায়াবেটিক রোগী। এখানে যদিও হচ্ছে বৈসাদৃশ্য বোঝাতে। এবং পরের সেন্টেন্সে একইভাবে তিনি মিষ্টির স্বাদ নিতে ভালোবাসেন। এখানে একইভাবে সিমিলার কোনো বিষয়ের উপরই নজর দেওয়ার জন্য আমরা কম্পেয়ার করার ক্ষেত্রে লাইকওয়াইজ ব্যবহার করতে পারি। পরের কানেক্টরস গুলি হচ্ছে ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, লাইক, এটসেট্রা, যার উদ্দেশ্য হচ্ছে টু গিভ এভিডেন্স অর এক্সাম্পল, অর্থাৎ প্রমাণ বা উদাহরণ দিতে এই কানেক্টরস গুলো ব্যবহৃত হয়। উদাহরণ টেক্সট হিসেবে আমরা দেখতে পাচ্ছি, নাওএডেজ many educational institutions are shifting to blended learning because it has different benefits. For instance, saving time and money, giving the opportunity to share audios and videos. আজকাল অনেক শিক্ষা প্রতিষ্ঠান ব্লেন্ডেড লার্নিং এ চলে যাচ্ছে কারণ এটির বিভিন্ন সুবিধা রয়েছে। উদাহরণস্বরূপ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফর এক্সাম্পলের ব্যবহার বা ফর ইনস্ট্যান্সের ব্যবহার, সময় এবং অর্থ সাশ্রয় করে অডিও এবং ভিডিও শেয়ার করার সুযোগ দেয়। তাহলে একটা উদাহরণ দিল সেখানে কেন এই সুবিধাটা অনেক প্রতিষ্ঠান গ্রহণ করছে। পরের কানেক্টরস আমরা দেখতে পাচ্ছি কজ, কারণ বোঝাতে, বিকজ, ডিউ টু, সিন্স এটসেট্রা, এবং ইফেক্ট বোঝাতে, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, সো এটসেট্রা। অর্থাৎ পারপাস হিসেবে লেখা আছে টু শো কজ অ্যান্ড ইফেক্ট দ্য কনসিকুয়েন্সেস অফ এন অ্যাকশন। একটি কর্মের কারণ এবং এর প্রভাব বা পরিণাম দেখাতে এই কজ অ্যান্ড ইফেক্টের যেসব কানেক্টর সেগুলো ব্যবহৃত হয়ে থাকে। I couldn't sleep well last night because it was noisy outside. As a result, I feel dizzy and cannot concentrate on the class. তো আমরা এখানে বিকজ এর ব্যবহার কারণ বোঝাতে এখানে, এবং অ্যাজ এ রেজাল্ট এখানে একটি পরিণাম বা পরিণতি বা প্রভাব হিসেবে বোঝাচ্ছে। এর অর্থ হচ্ছে, আমি গত রাতে ভালো ঘুমাতে পারিনি কারণ বাইরে কোলাহল ছিল। ফলস্বরূপ আমি মাথা ঘোরা বোধ করি এবং ক্লাসে মনোনিবেশ করতে পারি না। পরবর্তী যে টাইপের কানেক্টরস গুলি রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, দেন, আফটার দ্যাট, ইন দি এন্ড, এটসেট্রা। এর পারপাস হচ্ছে টু মেক এ সিকোয়েন্স, একটি ক্রম বা ধারা তৈরি করতে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি, আই এম মেকিং এ প্ল্যান টু প্রিপেয়ার মাইসেলফ ফর দ্য কামিং এক্সামিনেশন। ফার্স্টলি এখানে ব্যবহৃত হয়েছে, আই উইল লিস্ট অল দ্য সাবজেক্টস অ্যাকর্ডিং টু দি ডেটস। নেক্সট আবার দেখতে পাচ্ছি আমরা সিকোয়েন্স তৈরি করার জন্য, আই উইল মেক এ টাইম ফ্রেম টু রিভাইজ অল দ্য সাবজেক্ট। দেন দ্বারা আবার একটা কিছু বোঝানো হচ্ছে, পরে আরো কিছু আসবে, ডট ডট ডট, অর্থাৎ পরবর্তীতে আরো কানেকশন ইউজ করা যেতে পারে বা আরো সেন্টেন্স অ্যাড করা যেতে পারে একটা ক্রম বা ধারা তৈরি করার জন্য। তো এর অর্থটি হচ্ছে আসন্ন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার পরিকল্পনা করছি। প্রথমত আমি তারিখ অনুসারে সমস্ত বিষয় তালিকাভুক্ত করব, এরপর আমি সমস্ত বিষয় রিভাইজ করার জন্য একটি সময়সীমা তৈরি করব, তারপর ডট ডট। এরপরে যে টাইপের কানেক্টর সেটি হচ্ছে পার্টিকুলারলি, স্পেশালি, মেইনলি, এটসেট্রা, যার উদ্দেশ্য হচ্ছে টু গিভ এমফেসিস অন সামথিং অর সামওয়ান, কিছুর বা কারোর উপর জোর দিতে। উদাহরণ সেন্টেন্স হিসেবে আছে, কমিউনিকেশন ইন ইংলিশ ইজ এ মাস্ট ফর অল স্টুডেন্টস, স্পেশালি ফর দোজ হু ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রড। ইংরেজিতে যোগাযোগ সকল শিক্ষার্থীর জন্য আবশ্যক, বিশেষ করে যারা বিদেশে পড়তে চায় তাদের জন্য। সর্বশেষ যে টাইপ অফ কানেক্টরস গুলো রয়েছে সেটি হচ্ছে ইন কনক্লুশন, টু কনক্লুড, টু সামারাইজ, দেয়ারফর, ওভারঅল, এটসেট্রা।
এর উদ্দেশ্য হচ্ছে টু সামারাইজ অর কনক্লুড আইডিয়াস, ধারণা সংক্ষিপ্ত করতে বা উপসংহার দিতে। উদাহরণ বাক্যগুলো আমরা লক্ষ্য করি, ইন বাংলাদেশ দ্য লিটারেসি রেট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, অলসো লাইফস্টাইল ইজ ডেভেলপিং, বাট উই আর গ্র্যাজুয়ালি লুজিং আওয়ার গ্রিন বাংলাদেশ, দেয়ারফর ইট ইজ হাই টাইম উই নিড টু বি অ্যাওয়্যার অফ এনভায়রনমেন্ট ইস্যুস। এখানে আমরা দেয়ারফর ব্যবহারের মাধ্যমে একটা কনক্লুশন বা ধারণা পাচ্ছি, সর্বশেষ আইডিয়া পাচ্ছি। অর্থাৎ বাংলাদেশে শিক্ষার হার দিন দিন বাড়ছে, এছাড়াও জীবনধারা উন্নত হচ্ছে, কিন্তু আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি আমাদের সবুজ বাংলাদেশ। তাই পরিবেশগত সমস্যা সম্পর্কে আমাদের সচেতন হওয়ার এখনই সময়। এরপরে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক টু কমপ্লিট আউটসাইড অফ দ্য ক্লাসরুম, অর্থাৎ শ্রেণীকক্ষের বাহিরের কাজ। গাইডলাইন্স টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিটি শেষ করার জন্য দিক নির্দেশনা। দিক নির্দেশনাটা কি আছে আমরা একটু পড়ে নেই। ফর্ম এ গ্রুপ অফ 4 to 6, 4 থেকে 6 জনের দল গঠন করো। গিভ অ্যান ইন্টারেস্টিং নেম টু ইয়োর গ্রুপ, দলের একটি সুন্দর নাম দাও। দেন অ্যাপ্লাই অল দ্য পসিবল ওয়েজ টু সার্চ দি কোহেসিভ ডিভাইসেস, তারপর কোহেসিভ ডিভাইস খুঁজে বের করার সম্ভাব্য সব কৌশল অবলম্বন করো। অলসো নোটিস দ্য কোহেসিভ ডিভাইসেস পিপল ইউজ অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশের লোকজনের কোহেসিভ ডিভাইস ব্যবহারও লক্ষ্য করো। Next, discuss and make a poster on the most useful cohesive devices, their use and purposes of their use in your context. পরে সবচেয়ে বেশি প্রয়োজনীয় কোহেসিভ ডিভাইসগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করো এবং সেগুলো ব্যবহারের প্রাসঙ্গিকতা নিয়ে একটি পোস্টার তৈরি করো। ফাইনালি প্রেজেন্ট দ্য পোস্টার ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস, সবশেষে শ্রেণীতে সেই পোস্টারটা উপস্থাপন করো। আমি এখানে একটা পোস্টার তৈরি করার চেষ্টা করেছি। এখানে পোস্টারটির গ্রুপের নাম দেওয়া হয়েছে রানার এবং এর টাইটেল হচ্ছে এক্সপ্লোরিং কোহেসিভ ডিভাইসেস, কোহেসিভ ডিভাইসগুলো খুঁজে বের করা। বাম সাইডে আমি কোহেসিভ ডিভাইসেসগুলো লিখেছি মোর ওভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন টু, এবং ডান সাইডের পারপাস লেখা হয়েছে টু অ্যাড মোর ইনফরমেশন, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ এস, এগুলো কেন ব্যবহৃত হয়, টু গিভ এক্সাম্পল, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এগুলো কেন ব্যবহৃত হয়, টু শো কনসিকোয়েন্স অর প্রসেস। 4 নাম্বার এজ এ রেজাল্ট, দেয়ারফর, কনসিকুয়েন্টলি কেন ব্যবহৃত হয়, টু শো রেজাল্ট অফ সামথিং। তো এটা জাস্ট একটা স্যাম্পল, তোমরা তোমাদের মতো করবে এবং অনেক তথ্য তোমরা এখানে ইনপুট দিবে যেগুলো ডেইলি ইউজ হয়। এবং সর্বনিচে দেখতে পাচ্ছ এক্সাম্পল দেওয়া হয়েছে, দ্য স্কুল হ্যাজ এ হিউজ প্লেগ্রাউন্ড, মোর ওভার ইট হ্যাজ এ বিগ গার্ডেন। এই মোর ওভারটা আমরা প্রথম এখান থেকে ব্যবহৃত করেছি টু অ্যাড মোর ইনফরমেশন কনটেক্সচুয়ালি। এবং আরেকটি এক্সাম্পল দিয়েছি, হি ওয়েন্ট উইদাউট অ্যান আমব্রেলা ইন সাচ এ রেইনি ডে, অ্যাজ এ রেজাল্ট হি হ্যাড টু গেট ওয়েট ইন দ্য রেন। এখান থেকে অ্যাজ এ রেজাল্টের ব্যবহার, অর্থাৎ টু শো রেজাল্ট অফ সামথিং, কিছুর ফলাফল দেখাতে। যেহেতু সে ছাতা ছাড়াই বৃষ্টির দিনে বের হয়েছে, এর কারণে সে বৃষ্টিতে ভিজে গিয়েছে। তো তোমরা তোমাদের মতো পোস্টার ব্যবহার করবে আশা করি। এরপর যেটা দেখতে পাচ্ছি আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি, যেটা আমি আগেই বলেছিলাম, হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ। বেশ বড় একটা টেক্সট আমরা দেখতে পাচ্ছি এবং নিচে এখানে বলা আছে, রিড দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার। If needed, add more words to the list and take the help of a dictionary, friends or teacher to get the meaning of the words, then write them with their meanings in the appropriate columns. অর্থাৎ টেক্সটটি ভালোভাবে বোঝার জন্য নিচে শব্দগুলোর অর্থ পড়ো, দরকার হলে তালিকায় আরও শব্দ যুক্ত করো এবং ডিকশনারি বন্ধু এবং শিক্ষকের সাহায্য নাও এই ব্যাপারে, তারপর অর্থসহ সেগুলো যথাযথ কলামে লিখো। তো তোমরা বুঝতেই পারছো এই যে শব্দগুলো রয়েছে, এই টেক্সটটা ভালোভাবে বোঝার জন্য বেশ কয়েকটি শব্দ বাম পাশে রয়েছে এবং এগুলোর মিনিং ডান পাশে দেওয়া রয়েছে। এবং বেশ কিছু আরও কোনো ওয়ার্ড যদি তোমার প্রয়োজন হয় বোঝার, সেক্ষেত্রে ডিকশনারি বন্ধু এবং শিক্ষকের সাহায্য নিয়ে সেগুলো লিখতে হবে এবং ডান পাশে সেগুলোর অর্থ লিখতে হবে। টেক্সটটি পড়ার পূর্বেই আমরা এই ওয়ার্ড এবং মিনিংগুলো পড়বো, যেহেতু টেক্সট পড়ার পর এটা পড়লে তো তেমনটা লাভ নেই, সুতরাং আমরা ওয়ার্ড এবং মিনিংগুলো আগে পড়বো এবং ডিকশনারির হেল্প নিয়ে আমরা আরও 2টি বা 3টি ওয়ার্ড সেগুলো এই যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর সাথে অ্যাড করব আমরা। প্রথম যে শব্দটি রয়েছে স্টিগমেটাইজড, অপবাদ দুষ্ট, এর মিনিং হচ্ছে এ সেট অফ নেগেটিভ অ্যান্ড আনফেয়ার বিলিভস দ্যাট এ সোসাইটি অর গ্রুপ অফ পিপল হ্যাভ অ্যাবাউট সামওয়ান অর সামথিং। কোনো ব্যক্তি বা কোনো কিছু সম্পর্কে একটি সমাজ বা একদল লোকের এক সেট নেতিবাচক এবং অন্যায় বিশ্বাস, যেটাকে বলা হচ্ছে অপবাদ, যার নাউনটি হবে স্টিগমা। পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে স্টিরিওটাইপ, অর্থ গতানুগতিক।
A fixed idea or image that many people have of a particular type of person or thing, but which is often not true in reality and may hurt someone. একটি নির্দিষ্ট শ্রেণীর বা ধরনের ব্যক্তি বা বস্তুর প্রতি অনেক মানুষের একটি বদ্ধমূল ধারণা বা কল্পনা, কিন্তু যা প্রায়ই বাস্তবত সত্য নয় এবং যা কাউকে আঘাত করতে পারে। পরবর্তী ওয়ার্ড হচ্ছে ডিপ্রেশন বা বিষণ্ণতা, এ মেডিকেল কন্ডিশন ইন হুইচ এ পারসন ফিলস ভেরি স্যাড, অ্যাংশাস অ্যান্ড উইদাউট হোপ। The depressed person often has physical symptoms such as being unable to sleep, lack of interest, a feeling of helplessness, and so on. একটি অসুস্থ অবস্থা যখন একজন ব্যক্তি আশাহীন অবস্থায় খুবই দুঃখ অনুভব করে এবং উদ্বিগ্ন থাকে। বিষণ্ণ ব্যক্তির প্রায়শ কিছু শারীরিক উপসর্গ থাকে, যেমন ঘুমাতে না পারা, আগ্রহের অভাব, অসহায়ত্ব অনুভব করা এবং আরো অনেক কিছু। সাবস্টেন্স অ্যাবিউজ, বস্তুর অপব্যবহার, the habit of taking too much of a harmful drug or drinking too much alcohol. অতি মাত্রায় ক্ষতিকর মাদক দ্রব্য গ্রহণের অভ্যাস বা অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল সেবন। embarrassed, অপদস্থ, feeling ashamed or shy, লজ্জিত বা কুণ্ঠিত বোধ করা। তারপরে ওয়ার্ডটি হচ্ছে এম্পাওয়ার, অর্থাৎ ক্ষমতা প্রদান করা, যার মিনিং হচ্ছে টু গিভ সামওয়ান দ্য অফিসিয়াল অথরিটি অর দ্য ফ্রিডম টু ডু সামথিং, আনুষ্ঠানিক ক্ষমতা দেওয়া বা কোনো কিছু করার স্বাধীনতা দেওয়া। নেক্সট ওয়ার্ড হচ্ছে ইনক্লুশন বা অন্তর্ভুক্তি, যার মিনিং হচ্ছে দ্য আইডিয়া দ্যাট এভরিওয়ান শুড বি এবল টু ইউজ ফ্যাসিলিটিস, টেক পার্ট ইন দ্য সেম অ্যাক্টিভিটিস and enjoy the same experiences, including people who have a disability or other disadvantage. একটি ধারণা যে যেসব লোকেরা কোনো একটি অক্ষমতা বা অন্য অসুবিধা রয়েছে তারা সহ প্রত্যেকে একই ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করতে সক্ষম হবে, একই ধরনের কর্মকাণ্ডে অংশ নিতে পারবে এবং একই ধরনের অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবে। প্রায়োরিটাইজ, অর্থাৎ অগ্রাধিকার দেওয়া, যার মিনিং হচ্ছে টু ডিসাইড হুইচ অফ এ গ্রুপ অফ থিংস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু। এক শ্রেণীর জিনিসের মধ্যে কোনগুলো কোনো একজনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যাতে সে ওইগুলো প্রথমে ব্যবহার করতে পারে, সেটাকেই বলা হয় প্রায়োরিটাইজ। ডিকশনারি থেকে আমরা আরো দুটি শব্দ অ্যাড করেছি এখানে। একটি হচ্ছে কনসেন্ট্রেশন, যার অর্থ হচ্ছে একাগ্রতা, যার মিনিং ইংলিশ মিনিং হচ্ছে দ্য অ্যাকশন অর পাওয়ার অফ ফোকাসিং অল ওয়ানস অ্যাটেনশন, অর্থাৎ সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত বা এক করার কর্ম বা শক্তি। পরবর্তী শব্দ নেসেসিটেট, অর্থাৎ অবশ্যম্ভাবী করা বা অপরিহার্য করা বা বাধ্য করানো। ইংলিশ মিনিং হচ্ছে মেক সামথিং নেসেসারি এজ এ রেজাল্ট অর কনসিকুয়েন্স, কোনো ফল বা পরিণতির কারণে প্রয়োজনীয় কোনো কিছু করা, অর্থাৎ কোনো কিছু বাধ্য করাকেই আসলে এখানে বোঝাচ্ছে। তো ওয়ার্ড মিনিং গুলো আমরা পড়ে ফেললাম, এখন আমরা টেক্সটিতে চলে আসলাম। এই টেক্সটটি আমরা পড়বো ওয়ান বাই ওয়ান। টেক্সটির টাইটেল ছিল হাউ স্কুল এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ, স্কুলগুলো যেভাবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শেখায়। এই টেক্সট পড়ে আমাদের যেটা করতে হবে, এখান থেকে যে কোহিসিভ ডিভাইসগুলো এগুলো কালেক্ট করে আমাদের নিচের যে গ্রিডটি রয়েছে সেখানে কমপ্লিট করতে হবে এবং এর পারপাস ব্যাখ্যা করতে হবে। Mental health has been stigmatized for many years due to society's stereotype views about mental illness and cultural beliefs. Mental health involves a person's mental state, feelings, and psychological well being. মানসিক অসুস্থতা এবং সাংস্কৃতিক বিশ্বাস সম্পর্কে সমাজের অপরিবর্তনীয় দৃষ্টিভঙ্গির কারণে বহু বছর ধরে মানসিক স্বাস্থ্যকে অপবাদ দেওয়া হয়েছে। মানসিক স্বাস্থ্য একজন ব্যক্তির মানসিক অবস্থা, অনুভূতি এবং মনস্তাত্ত্বিক সুস্থতার সাথে জড়িত। Factors of mental health include biological factors such as genes or brain chemistry, life experiences, trauma or abuse, or a family history of mental health problems. Some other issues that affect students today can be exam pressure, bullying, friendships, relationship, poverty, or family issues. এখানে আমরা দেখতে পাচ্ছি সাচ এস, এখানে আমি লাল করে দিয়েছি, এটা হচ্ছে একটা কোহেসিভ ডিভাইস। অরও একটা কোহেসিভ ডিভাইস হতে পারে, এখানে দ্যাটও একটা কোহেসিভ ডিভাইস হতে পারে, অর এখানে কোহেসিভ ডিভাইস হতে পারে। এটা আসলে নির্ভর করে, আমি একটা গুরুত্বপূর্ণ কোহেসিভ ডিভাইস হিসেবেই লাল চিহ্ন দিয়েছি সাচ এস এবং এর ব্যাখ্যা করতে হবে পরবর্তীতে।
এই টেক্সটের অর্থ দ্বারায় মানসিক স্বাস্থ্যের কারণগুলোর মধ্যে জৈবিক কারণগুলো যেমন জিন বা মস্তিষ্কের রসায়ন, জীবনের অভিজ্ঞতা, আঘাত বা অত্যাচার বা মানসিক স্বাস্থ্য সমস্যার পারিবারিক ইতিহাস অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানের শিক্ষার্থীদের প্রভাবিত করে এমন কিছু সমস্যা হতে পারে পরীক্ষার চাপ, বুলিং, বন্ধুত্ব, আত্মীয়তার সম্পর্ক, দারিদ্র্য বা পারিবারিক সমস্যাসমূহ। These issues affect the student's mental health, concentration from learning at school, attendance, social interactions, and working with others. These factors necessitate schools and teachers to develop strategies to help students struggling with mental health issues. As a result, mental health issues students may experience depression, anxiety, eating disorders, সাবস্টেন্স অ্যাবিউজ অ্যান্ড ইভেন সুইসাইড। এই সমস্যাগুলি শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য, স্কুলে শেখার মনোযোগ, উপস্থিতি, সামাজিক মিথস্ক্রিয়া এবং অন্যদের সাথে কাজ করার উপর প্রভাব ফেলে। এই কারণগুলি স্কুল এবং শিক্ষকদের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির সাথে সংগ্রামরত শিক্ষার্থীদের সাহায্য করার জন্য কৌশলগুলি তৈরি করতে বাধ্য করে। মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির ফলস্বরূপ শিক্ষার্থীরা বিষণ্ণতা, উদ্বেগ, অস্বাভাবিক খাদ্যাভ্যাস, ব্যাধি, বস্তুর অপব্যবহার এবং এমনকি আত্মহত্যার মতো অভিজ্ঞতার সম্মুখীন হতে পারে। Usually, children are afraid of reaching out for help because they are scared that they would feel like they are being judged and may feel embarrassed because of their cultural beliefs. Schools also need to assure that not all students are going through the same way and may react differently than others. সাধারণত শিশুরা সাহায্যের জন্য যেতে ভয় পায় কারণ তারা ভীত যে তারা মনে করবে যে তাদের বিচার করা হচ্ছে এবং তাদের সাংস্কৃতিক বিশ্বাসের কারণে তারা বিব্রত বোধ করতে পারে। স্কুলগুলোরও এটা নিশ্চিত করা দরকার যে সকল শিক্ষার্থী একই রকম পরিস্থিতির শিকার হচ্ছে না এবং তারা একজনকে অন্যদের থেকে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। অর্থাৎ সবাইকে একভাবে বিচার করলে হবে না এবং তারা যদি মনে করে যে তাদের বিচার করা হচ্ছে উল্টো, তাহলে তো তারা আসবে না। Some schools have already initiated various programs to support students struggling with mental health issues. For instance, the Are You OK Day campaign is a community awareness program that empowers individuals to connect with people around them by asking a simple question: Are you okay? Schools organize stress-free activities on this day, including dramas that help students to identify signs of anxiety and depression and provide information about available support. কতিপয় স্কুল মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা শিক্ষার্থীদের সাহায্য করার জন্য ইতিমধ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ আর ইউ ওকে ডে প্রচার অভিযান হলো সমাজ সচেতনতামূলক একটি কর্মসূচি যা ব্যক্তিদের তাদের আশেপাশের লোকদেরকে একটি সহজ প্রশ্ন, আপনি কি ঠিক আছেন, জিজ্ঞাসা করার মাধ্যমে তাদের সাথে সংযোগ স্থাপনের ক্ষমতা দেয়। স্কুলগুলি এই দিনে চাপ মুক্ত কার্যক্রমের আয়োজন করে যার মধ্যে রয়েছে নাটক বা শিক্ষার্থীদের উদ্বেগ এবং বিষণ্ণতার লক্ষণগুলো শনাক্ত করতে এবং সহজলভ্য সহায়তা সম্পর্কে তথ্য সরবরাহ করতে সাহায্য করে। Schools also teach students how to express their feelings, support their friends, and where to seek help. স্কুলগুলো শিক্ষার্থীদের এটাও শেখায় যে কিভাবে তাদের অনুভূতিগুলি প্রকাশ করতে হবে, তাদের বন্ধুদের সাহায্য করতে হবে এবং কোথায় সহায়তা খুঁজতে হবে। Another initiative that schools have taken to educate students about mental health is through the school curriculum. Mental health is a unit part of the curriculum in all primary and high schools. The inclusion of mental health as part of the school's curriculum is a smart way of educating students about mental health and well-being, making them more comfortable to reach out for help. The curriculum teaches students how to manage their mental health and well-being and support others. স্কুলগুলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য অন্য যে উদ্যোগটি গ্রহণ করেছে তা হলো স্কুল পাঠ্যক্রমের মাধ্যমে। মানসিক স্বাস্থ্য হলো সকল প্রাইমারি এবং হাই স্কুলের পাঠ্যক্রমের একটি একক অংশ। স্কুলের পাঠ্যক্রমের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্যের অন্তর্ভুক্তি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে শিক্ষা দেওয়ার একটি স্মার্ট উপায় যা তাদেরকে সাহায্য চাওয়ার ক্ষেত্রে আরো সহজ করে তোলে।
পাঠ্যক্রমটি শিক্ষার্থীদের শেখায় কিভাবে তাদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার ব্যবস্থা করতে হয় এবং অন্যদের সাহায্য করতে হয়। Also, society must break the stigma surrounding mental health and take mental health issues seriously. It is a significant barrier to seeking help, making it difficult for students to come forward and ask for support. Society must work towards normalizing mental health problems to support those struggling with mental health issues. এছাড়াও সমাজকে অবশ্যই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যেসব অপবাদ রয়েছে সেগুলো দূর করতে হবে এবং মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে নিতে হবে। এটা সাহায্য চাওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ বাধা, যা শিক্ষার্থীদের এগিয়ে আসা এবং সাহায্য চাওয়াকে কঠিন করে তোলে। সমাজকে অবশ্যই যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে তাদের সাহায্য করার জন্য মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো স্বাভাবিক করার জন্য কাজ করতে হবে। In conclusion, schools play a vital role in educating students about mental health. উপসংহারে স্কুলগুলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। By incorporating mental health education into their curriculum, conducting mental health workshops, providing mental health resources, and offering mental health programs, schools can help students manage their mental health and reduce the stigma surrounding mental health issues. মানসিক স্বাস্থ্য শিক্ষা তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে, মানসিক স্বাস্থ্য কর্মশালা পরিচালনা করে, মানসিক স্বাস্থ্যের উপাদান সরবরাহ করে এবং মানসিক স্বাস্থ্য কর্মসূচি প্রদান করে স্কুলগুলো শিক্ষার্থীদের তাদের মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ এবং মানসিক স্বাস্থ্য সমস্যা সংক্রান্ত অপবাদগুলো কমাতে সাহায্য করতে পারে। Furthermore, providing mental health training for teachers can ensure that students receive the support they need when they need it. উপরন্তু শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য সম্পর্কে প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করতে পারে যে শিক্ষার্থীদের যখন প্রয়োজন তখন তারা সহায়তা পাবে। Schools that prioritize mental health education create a safe and supportive environment that can positively impact the lives of their students. যে স্কুলগুলো মানসিক স্বাস্থ্য শিক্ষাকে অগ্রাধিকার দেয় তারা একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করে যা তাদের শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তো আমাদের টেক্সটটি পড়া হয়ে গেল। এখন এখানে বলা আছে ইউ ক্যান ইউজ দ্য ফলোইং গ্রিড টু লিস্ট দ্য কোহেসিভ ডিভাইসেস অ্যান্ড টু রাইট দেয়ার পারপাসেস ইন দ্য টেক্সট ওয়ান ইজ ডান ফর ইউ। তো এই যে টেক্সটটা পড়লাম টেক্সটটিতে কোহেসিভ ডিভাইসের তালিকা তৈরি করতে এবং তাদের উদ্দেশ্য লিপিবদ্ধ করার জন্য নিচের গ্রিডটি ব্যবহার করতে বলা হয়েছে। একটির উত্তর তোমাদের জন্য করে দেওয়া হলো, এই যে একটি করে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক একইভাবে আমাদের এই যে টেক্সটটা এই টেক্সটটা থেকে বের করতে হবে কি কি কোহেসিভ ডিভাইস আছে এবং ওই কোহেসিভ ডিভাইসগুলো আমরা কি রিজনে বা কি উদ্দেশ্যে ব্যবহার করেছি সেটা ডান পাশের গ্রিডে লিখতে হবে। তো আমি তোমাদের অলরেডি দেখিয়েছি টেক্সটে আমি কিছু কিছু জায়গা কিছু কিছু শব্দ আমি লাল কালার দিয়ে রেখে দিয়েছি যেগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইসেস। আমরা যদি লক্ষ্য করি প্রথম উত্তরটি এখানে দেওয়াই রয়েছে, ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ইনক্লুড বায়োলজিক্যাল ফ্যাক্টরস সাচ এস জিনস অর ব্রেন কেমিস্ট্রি। এখানে উদ্দেশ্যটাও বর্ণনা করা রয়েছে। হিয়ার দ্য কোহেসিভ ডিভাইস সাচ এস ইজ ইউজ টু গিভ এক্সাম্পলস অফ দ্য ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ। মেন্টাল হেলথের যে কতগুলো ফ্যাক্টর সেগুলো উদাহরণ দেওয়ার জন্য এখানে সাচ এস ব্যবহার হয়েছে। এর পরে যে কোহেসিভ ডিভাইসটা আমরা খুঁজে পেয়েছি পরেই এটা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ মেন্টাল হেলথ ইস্যুস স্টুডেন্টস মে এক্সপিরিয়েন্স ডট ডট ডট। আমরা ডান দিকে লিখতে পারি হিয়ার অ্যাজ এ রেজাল্ট অফ ইজ ইউজ টু শো দ্য ইফেক্ট অফ এন ইস্যু। একটা ইস্যু বা একটা প্রবলেমের ফলাফল হিসেবে অ্যাজ এ রেজাল্ট অফ ব্যবহার করা হয়েছে। এর পরের কোহেসিভ ডিভাইসটি হচ্ছে ইউজুয়ালি। ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রেড অফ রিচিং আউট ফর হেল্প। এখানে ইউজুয়ালি ব্যবহার হয়েছে, আমরা লিখতে পারি হিয়ার দ্য কোহেসিভ ডিভাইস ইউজুয়ালি ইজ ইউজ টু ইন্ট্রোডিউস এ কমন বিহেভিয়ার। একটি সাধারণ আচরণকে বোঝানোর জন্য ইউজুয়ালি ব্যবহৃত হয়েছে। এরপরে বিকজ এবং বিকজ অফ একই সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। এই সেন্টেন্সেই মূলত ইউজুয়ালি যেখানে ব্যবহৃত হয়েছে ওই সেন্টেন্সেই ব্যবহৃত হয়েছে। বিকজ দে আর স্কেয়ার্ড দ্যাট দে উড ফিল লাইক দে আর বিং জাজড এন্ড মে ফিল এম্বারেসড বিকজ অফ দেয়ার কালচারাল বিলিভস। আমরা বলতে পারি হিয়ার বিকজ অ্যান্ড বিকজ অফ আর ইউজ টু শো দ্য রিজন অর কজ অফ এন অ্যাক্টিভিটি অ্যান্ড এ বিলিভ। আমরা বলতে পারি বিকজ এবং বিকজ অফ ব্যবহৃত হয়েছে এখানে কারণ দেখানোর জন্য, একটা কাজের এবং একটা বিশ্বাসের কারণ দেখানোর জন্য এখানে ব্যবহৃত হয়েছে।
পরবর্তী কোহেসিভ ডিভাইস হচ্ছে ফর ইনস্ট্যান্স। এখানে সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে ফর ইনস্ট্যান্স দি আর ইউ ওকে ডে ক্যাম্পেইন ইজ কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমরা বলতে পারি ফর ইনস্ট্যান্স ইজ ইউজ টু প্রোভাইড এক্সাম্পলস। এক্সাম্পল দেওয়ার জন্যই ফর ইনস্ট্যান্স ব্যবহৃত হয়েছে। 6 নম্বরে আমরা লিখেছি হাউ টু এবং দেয়ার। এখানে দেয়ার প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, স্টুডেন্টসের পরিবর্তে হিসেবে এখানে কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং হাউ টু এখানে কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে। সেন্টেন্সটি হলো স্কুলস অলসো টিচ স্টুডেন্টস হাউ টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস, সাপোর্ট দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ওয়্যার টু সিক হেল্প। আমরা লিখতে পারি হাউ টু ইজ ইউজ টু শো দ্য প্রসেস অ্যান্ড দেয়ার হ্যাজ বিন ইউজড অ্যাজ এ প্রোনাউন টু রেফার টু স্টুডেন্টস। নেক্সট যে কোহেসিভ ডিভাইস সেটি হচ্ছে অলসো। অলসো সোসাইটি মাস্ট ব্রেক দ্য স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ। অলসো ইজ ইউজ টু অ্যাড ইনফরমেশন অর এমফেসাইজ পয়েন্টস, অর্থাৎ এখানে অলসো ব্যবহৃত হয়েছে তথ্য যোগ করার জন্য এবং একটা পয়েন্টকে গুরুত্ব সহকারে দেখানোর জন্য। নেক্সট যে কোহেসিভ ডিভাইস সেটি হচ্ছে ইন কনক্লুশন। স্কুলস প্লে এ ভাইটাল রোল ইন এডুকেটিং স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ। এখানে ইন কনক্লুশন ব্যবহৃত হয়েছে সামারি বা মেন পয়েন্টস বলার জন্য টেক্সট যেটি রয়েছে সেটির। এই জন্য আমরা লিখতে পারি ইন কনক্লুশন ইজ ইউজ টু টেল দ্য সামারি অর মেন পয়েন্টস অফ দ্য টেক্সট। এবং পরবর্তী সর্বশেষ যে কোহেসিভ ডিভাইসটি আমি এখানে লিখেছি সেটি হচ্ছে ফার্দার মোর। Furthermore, providing mental health training for teachers can ensure that students receive the support they need. এখানে furthermore is used to indicate additional information. অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য এখানে furthermore ব্যবহৃত হয়েছে। তো তোমরা এভাবেই ঠিক অনেকগুলো কোহেসিভ ডিভাইস অ্যাড করে ডান পাশে তোমরা পারপাস লিখবে। আমি আশা করি এই লেসনটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। তোমরা যদি কোনো তথ্য না বুঝতে পারো তাহলে বারবার এই ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবে। তো অলরেডি এই লেসনটা অনেক বড় হয়ে গেছে, আমি এখন শেষ করতে চাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।